আরও 3 দিন কেটে গেছে, রতির কোনো হদিশ পায়নি আনহি, আবির। এমনকি রতির অফিসের বসও বিচলিত এই বিষয়টা নিয়ে। রতিকে সে নিজের মেয়ের মতন দেখেছে। খুবই শান্ত, ভদ্র, নরম মেয়ে রতি। প্রথম দেখাতে যে কেউ তাকে পছন্দ করবে এমন একটি মেয়ে রতি। আবিরের কথা মতো মিসিং ডায়েরি করানো হয়েছে। রতির নাম্বার ট্রেস করে দেখা যায়। লাস্ট নাম্বারটা খোলা ছিল চাঁদপুরের একটি গ্রামে, সেখানে গিয়েও তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু সন্দেহজনক কোনো কিছুই চোখে পড়েনি। আনহির অবস্থা করুণ। সে দিনরাত সমানে কেঁদে যাচ্ছে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে নফল নামাজও পড়ছে খুব। তার একটাই চাওয়া, রতি ভাবি জলদি ফিরে আসুক। রতি যেখানেই থাকুক ভালো থাকুক, বেঁচে থাকুক। এমন যখন এলোমেলো অবস্থা সবার, তখন একদিন আরাফের সাথে খুব বেশি ঝগড়া লাগলো আনহির। সেদিন আনহি দুপুরের পরই জোহরের নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে আবার নফল নামাজের জন্য দাঁড়িয়েছে। তখন আরাফ এসে আনহির রুমে হানা দিল। দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে সে আনহির নামাজ দেখতে লাগলো। আনহি 2 রাকাত নামাজ শেষে মোনাজাত ধরল এবং কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল তার। কোনো রকমে মোনাজাত শেষ করে জায়নামাজ গুটিয়ে উঠে দাঁড়াতেই শুনতে পেল আরাফ বলছে, এই জন্য সেদিন আমার সাথে আসে নাই। আর তুই তো উল্টা তোর পেয়ারের ভাবির সাপোর্ট টেনে আমাকে কত কিছু শোনাইছিস। এখন দেখ, চোখ মেললা দেখ, ভাগছে তোর ভাবি আরেক নাগর ধইরা, আর তুই বেকুবের মতো বেহুদাই কান্নাকাটি করতেছস। আনহি দাঁতে দাঁত চেপে নিজের ক্রোধটুকু আটকালো। তার অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে রতির ব্যাপারে একটা বাজে শব্দও যদি কেউ ব্যবহার করে, তবে তার জিভ টেনে ছিঁড়ে ফেলার জন্য হাত ক্রমাগত নিষ্পিস করতে থাকে। আর সেখানে আরাফ এই ধরনের কথা বলছে। আরাফ যদি তার চেয়ে বয়সে ছোট হতো তবে এক্ষুনি জবাই দিয়ে ফেলত। আনহির মানসিক অবস্থা খুব দারুণ, করুণ। সে শক্ত কিন্তু ভঙ্গুর গলায় বলল, ভাইয়া, তোমার এসব ফালতু কথা শোনার মতো মুড নেই আমার, যাও। আরাফ ততক্ষণ এসে আনহির গালে চর বসিয়ে দিল। কিরমির করে বলল, এখনও তারা মেয়ে? ওই রতি তোর আপন, আমরা কেউ না? তো যা না, রতির কাছে গিয়ে থাক। এই বাসায় কেন আছিস? আনহির মাথা ধপ করে জ্বলে উঠল। নিজেকে শক্ত হাতে সামলাতে বলল, ভাবির একবার খোঁজ পেলেই আমি চলে যাব, বলতে হবে না। আর তোমার হাত সামনে রাখো। আমি এখন ছোট না যে যখন মন চায় মারবা। আমার শরীর সরকারি না। প্লিজ যাও, মেজাজ খারাপ করো না। মগজ শেষে ভর্তা বানিয়ে দেব। বেয়াদব সাহস কত এই মেয়ের! বড় ভাইয়ের সম্মান নিয়ে কথা বলতে হয়, সেটা ভুলে গেছিস? সম্মান পেতে হলে সম্মান দিতে হয়। আমি ছোট তাতে কি, আমারও সম্মান আছে। এই জিনিসটা আগে নিজের মাথায় ঢোকাও, তারপর আইসো আমার মগজ ভর্তা করতে। জায়নামাজ রেখে ঘুরে দাঁড়াতে পারল না। আরাফ আনহির 2 গাল টিপ দিয়ে ধরল। ব্যথায় ঘুঙিয়ে উঠল আনহি। এই জানোয়ার, এতদিন তো সব তার আমি সহ্য করেছি, এর মানে কি সবসময় পার পেয়ে যাবি? রতে আমাদেরও আমাকে ফেলে চলে গেছে। আমি বেহায়ার মতো ফিরিয়ে আনতে গিয়েছিলাম, আসেনি। কারণ তার তো একটা ভাতার দিয়ে হয় না, 14টা লাগে। আর তুই কিনা ওরকম একটা মা জন্য আমার সাথে গলা বাড়াস। আনহির মাথায় এইবার জিদ চেপে গেল। রাগলে মানুষের সেন্স ঠিক থাকে না, আর শরীরের শক্তি চলে আসে যেন। আনহি তীব্র ধাক্কায় আরাফকে নিজের থেকে সরিয়ে নিল। তার চোখে দুটো রক্তের ধারণ করছে। কি লাল! নাকের পাটা ফুলে গেছে, গাল দুটোও ফোলা। সে কাঁপছে, ফোঁস শব্দে শ্বাস ফেলছে। দেখলে মনে হবে এটা আনহি না, কোনো নাগিন বোধ হয়। তার শিকারকে আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে। আরাফ ভরকে গেল। সে বিস্ময় নিয়ে আনহির দিকে তাকিয়ে আছে। আনহি ফোঁস করে বলল, আর একটা বাজে কথা বললে আমি যে কি করব আমি নিজেও জানি না। তুমি আমার ভাই, মাই ফুট, আই হেট ইউ। তোমার মতো খারাপের কাছে আমার রতি ভাবি কেন? পৃথিবীর কোনো মেয়ে এসে থাকবে না, তোমাকে কোনো দিন কেউ ভালোবাসবে না, কেউ না। তুমি লাকি ছিলে যে ভাবির মতো কেউ এসেছিল তোমার জীবনে, বাট আনফর্চুনেটলি ইউ লুজ হার। নাও জাস্ট গেট আউট অ্যান্ড নেভার কাম ইন মাই রুম। তুমি আমার ভাই না, তুমি আমার কেউ না।
আই জাস্ট হেট ইউ, গো, আই সেড গো। আনহি সশব্দে কেঁদে উঠল। আরাব পুরোপুরি ভরকে গেছে। মৃত্যুর আনহির এই রূপ সে চেনে না, ঘাবড়ে দিয়েছে তাকে। আরাব পরিস্থিতি সামলাতে চুপচাপ রাগ নিয়ে ঘর ছাড়ে। যাওয়ার সময় দরজায় লাথি মেরে চলে গেল। আনহি মেঝেতে ধপ করে বসে পড়ল। দুই হাত দিয়ে শক্ত মেঝে আঁকড়ে ধরার চেষ্টা করে পারল না। সে কাঁদছে। কাঁদতে কাঁদতে রতির উদ্দেশ্যে স্বগোক্তি করল, কই তুমি ভাবি, কই তুমি? তোমাকে ছাড়া আমি শূন্য ভাবি। তুমি ছাড়া আমার সব পুড়ে যাচ্ছে ভাবি। আই মিস ইউ, আই নিড ইউ, ইউর আর্ম টু স্টে কাম। প্লিজ দ্রুত আমার কাছে এসো ভাবি। আমি আমি অপেক্ষা করছি। আন্টির কান্নার সব দৃশ্য বড় করুন। একটি মেয়ে, তার পিতামাতার জন্য না, তার ভালোবাসার জন্য না, তার ভাই বোনের জন্যও না, কোথাকার কোন আরেকটি মেয়ে রতি, তার জন্য হাউমাউ করে কাঁদছে। তাহলে বুঝুন আন্টির ঠিক কোন জায়গায় রতির বসবাস। দুপুর হন্য পায়ে রুমে এসে ঢুকলো এবং চমকে গেল। আনহির কাছে গিয়ে ঝুঁকে বসলো। বলতে লাগলো, এই আনহি, প্লিজ কান্না থামা বোন, ভাবি চলে আসবে, ঠিক খুঁজে পাবে, কান্না থামা। চুপ চুপ। আনহি ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কান্না করে না। আনহি ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কান্না করে না। বাক্যটি ছোটবেলায় আনহির জন্য বলতো দুপুর, যখন আনহি হাপুস নয়নে কাঁদত। মা বকলে, বাবা চকলেট কিনে না দিলে, বড় ভাই চুল টানলে, ছোট ভাই চিপসের প্যাকেট কেড়ে নিলে, ছোট্ট আনহি এভাবে হাউমাউ করে কাঁদত। তখন দুপুরে এগিয়ে আসতো, আনহিকে কোলে তুলে নিত। কার্টুন দেখিয়ে, মুরগি দেখিয়ে, গাড়ি দেখিয়ে, অন্তত চলন্ত উড়োজাহাজ দেখিয়ে তার কান্না থামানোর চেষ্টা করত। আর বারবার বলতো, আনহি ভালো মেয়ে, আর ভালো মেয়েরা কান্না করে না। ব্যাস, তখন আনহির কান্না থেমে যেত। ওইটুকুন ছোট মেয়েটা তখন থেকেই নিজের নামের পাশে ভালো মেয়ে উপাধি পেতে চাইতো। কোথায় হারিয়ে গেল সেই সোনালি বিকেলগুলো? কমলা দুপুরে কত না দুজনে একসাথে গোসল করতে গিয়ে লাফালাফি করে কত বালতি ভেঙে ফেলেছিল। বৃষ্টি আসলে দুই বাদরে দৌড়ে চলে যেত ভিজতে। তারপর দুজনেই ভাগাভাগি করে মায়ের বকুনি শুনতো। আহা, একটুখানি সুখ করিয়ে নেওয়া দিনগুলো আজ কোথায় কোথায়? চোখের পাতায় ভেসে ওঠে প্রতিটি দৃশ্য। চোখ ভিজে যায় দুপুরের, কিছুক্ষণের জন্য হারিয়ে যায় পেছনে ফেলে আসা এক সুন্দর অতীতে। যখন বাস্তবে ফিরল, বুঝতে পারল আনহি দৃঢ় হাতে দুপুরকে জড়িয়ে ধরে কাঁদছে। দুপুরের চোখের জল ঘেঁষে পানি গড়িয়ে পড়া এবার আর কেউ ঠেকাতে পারল না। সে হু হু করে মৃদু শব্দে কেঁদে ফেলল। কাঁদুক দুই বোন, কেঁদে কেটে শান্ত হোক। এই চোখের পানি দুজনের মধ্যকার দূরত্ব মুছে দিক, দূর করে দিক সমস্ত সমস্যা। দুজনকে আবার এক সুতোয় বেঁধে ফেলুক। একসময় দুজনের জন্য কান্না কমে আসে। আনহি দুপুরের বুকের মধ্যে মুখ লুকিয়ে রেখে বলল, আমার এই বাসায় থাকতে আর ভালো লাগে না আপা। কই যাবি? চোখ জোড়া মুছতে মুছতে প্রশ্ন করল দুপুর। আমার একটা জায়গা আছে, চাইলে যাওয়া যায়, কিন্তু আমি লজ্জায় বলতে পারছি না তাকে। সে এমনিতেই কত কিছু করেছে, এখনো করছে, তার উপর আবার আমার কথা কেমনে বলি? আবির ভাইয়া। দুপুর 2 সেকেন্ড ধমকালো। কতদিন হয় না আবিরের সাথে। আবিরকে ইদানিং খুব মনে পড়ে দুপুরে। মনে পড়ে সেই দিনটির কথা, যেদিন দুপুর বধূ বেশি লাজুক লাজুক চেহারায় ঘোমটার তল থেকে কৃষ্ণিত নয়নে 3 বার কবুল বলেছিল। একটি শব্দ কবুল। এরপর আবিরের কি খুশি বাসর রাত। সেদিন সারা রাত আবিরের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিল নূপুর। আবির তা একবার নেচে নেচেই বলেছিল, তুমি আমার বউ। আমার বিশ্বাস হচ্ছে না দুপুর। উফ আল্লাহ, এই অভকাকে দ্রুত দেশে নেওয়ার ব্যবস্থা করা। এত সুন্দর বউ রেখে বিদেশ ভুইয়ে পড়ে থাকতে কার ইচ্ছে করে? সেদিন মন মিটিয়ে হাসিতে মেতেছিল দুপুর। এখন সেই দিনগুলি শুধুই স্বপ্নে এসে হানা দেয়। বাস্তবতা পাল্টে গেছে। দুপুর দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বলল, তুই তার বাসায় গিয়ে থাকবি? আর কোনো জায়গা আছে না আপাতত?
আর বাসায় এই বাসা থেকে ভাইয়ার খোঁচা মার্কা কথা শুনতে পারবো না। মা তো কম যায় না, ভাইয়ার কথা তাল দেয়। ভাইয়াকে আমি বুঝিয়েছি, বলতে পারলেও মাকে বলতে পারবো না, জানিসই তো। এখন আমাদের সহ্য করতে পারে না সে। তার মতে আমার কল্যাণে সে অনেক টাকা লস করলো। ভাইয়াকে বললেও সে শুনবে না। তোমার মনে হয় আপা? দুপুর এক মেসেজে সেকেন্ডে জবাব দেয় না তো। আমার মানসিক অবস্থা ভালো নেই আপা। আমি নিজেই স্বাভাবিক খুঁজতে চাই। এসব পুলিশের আশায় বসে থাকলে কিচ্ছু হবে না। কিচ্ছু না। আর এই বাসায় থেকে এতগুলো সম্ভব না। তাহলে তুই বল, আবিরকে সে নিশ্চয়ই তোকে মানা করেছিল। জানি, কিন্তু লজ্জা লাগছে, বলতে পারছি না। ঘাট তেরা কাজ করে। দুপুর এক সময় কি যেন ভাবলো, তারপর আনহিকে চমকে দিয়ে বলল, আমি চলে যাব। আমি বলি, বুঝিয়ে বলবো। আনহি চোখ গোল গোল করে মায় বলল, আমি নিজেই ভাবিকে খুঁজতে চাই। এসব পুলিশের আশায় বসে থাকলে কিচ্ছু হবে না। কিচ্ছু না। আর এই বাসায় থেকে এগুলো সম্ভব না। তাহলে তুই বল আবিরকে, সে নিশ্চয়ই তোকে মানা করবে না। জানি, কিন্তু লজ্জা লাগছে, বলতে পারছি না। জড়তা কাজ করছে। দুপুর একটু সময় কি যেন ভাবলো, তারপর আনহিকে চমকে দিয়ে বলল, আমি বলি, বুঝিয়ে বলবো। আনহি চোখ গোল গোল করে বলল, তুমি বলবে? দুপুর অপ্রস্তুত। তুই চাইলে। আনহির ঠোঁটে হাসি উকি দিল। আচ্ছা বলো, আমার আপত্তি নেই তো। দাঁড়াও, আমার ফোন দিয়ে কল দিয়ে দিই। আনহি আবিরকে এই মুহূর্তে অডিও কল দেয়। কয়েকবার রিং হলে আবির ধরে বলল, হ্যাঁ। আনহি বলো। দুপুর অস্বস্তিতে কাটা কাটা হয়ে উঠল। শরীর শিরশির করছে কেমন যেন। মনে হচ্ছে কেউ চিপায় দিয়ে ধরছে গলা। আওয়াজ বের হচ্ছে না। অনেক কষ্টে কয়টা শব্দ উচ্চারণ করতে পারল দুপুর। আমি দুপুর। এক সময়ের রূপলাবণ্যে ভরা রতির শরীর আজ প্রায় মৃত। বিছানায় শুয়ে শুয়ে সারাদিন মৃত্যুর জন্য অপেক্ষা করে সে। না ভাগ্যের প্রতি তার কোনো অভিযোগ নেই, না আছে বিধাতার উপর। তার মনে হয় জীবনে এমন কোনো পাপ করেছিল যেটার বিনিময়ে শাস্তিটুকু তার পাওনা ছিল, তাই পাচ্ছে। পাওয়া শেষ হলে মরে যাবে নিশ্চয়ই। কবরটা হবে তার জন্য সুখের এবং শান্তির। রতির এখন যে বিছানা রাখা হয়েছে সেটির বাম সাইড জুড়ে বড় জানালা। রতির ইচ্ছে করে একবার জানালার পাশে গিয়ে বসতে, একটু চেঁচাতে, যদি কেউ বাঁচাতে আসে। কিন্তু শরীরের জোর বা মনের সাহস কোনোটাই নেই। যে মেয়েটির তত্ত্বাবধানে রতিকে রেখেছে মফিজুল, সে মেয়েটিও প্রচুর শয়তান। একটু 19-20 হলেই রতিকে চড় দেয়। মফিজুল রতির শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে আঁচড় দিয়েছে। পুরো শরীর বিক্ষত, জলে খুব রতি নীরবে সবটা সহ্য করে যায়। ঠোঁট নাড়িয়ে শব্দ করার মতো শক্তিটাও তার নেই। বিছানায় শুয়ে শুয়ে ফর্সা আকাশটাকে দেখে রতি, মন ভরে দেখে। কবে মারা যায় কে জানে। এরপর তো এই সুন্দর পৃথিবী দেখা হবে না। পৃথিবী সুন্দর, শুধু সুন্দর না, এই পৃথিবীর মানুষগুলো। কিছু কিছু মানুষের জন্যই পৃথিবীর নোংরা উপাধি পায়। আকাশের বুকে ভেসে ওঠে 3টি মুখ। একটি আরাফের, সে কি কখনো জানবে রতি ঠিক কতটা কষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছে। একটি আবিরের, যে তাকে নতুন জীবন দিয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ যন্ত্রণার জীবনে পরিণত হয়েছে। আরেকটি আনহির, এই মেয়েটি তাকে বাঁচতে শিখিয়েছিল প্রতি মুহূর্তে। এই মেয়েটির প্রতি তার অনেক কৃতজ্ঞতা। এই মেয়েটিকে সে কোনোদিন ভুলবে না। রতির চোখের কোণ দিয়ে ঠান্ডা জল গড়িয়ে যায়। রতি অপলক চেয়ে থাকে আকাশে ভাসা আনহির মুখটির দিকে। চোখ দুটো খুব অল্প নড়ে ওঠে। বেরিয়ে আসে নামটি, আনহি। আনহি।
রতি প্রশ্ন করে মনে মনে। কেমন আছো আনহি? তোমার সাথে তোমার ভালোবাসার মিল কি হয়েছে? আমি একটুও ভালো নেই আনহি। আফসোস থেকে যাবে। মৃত্যুর আগে একবার কেন তোমার মুখটা দেখে যেতে পারবো না। রতি কাঁদে নিজ শব্দে লুকিয়ে, খুব গোপনে কাঁদে। তার কান্না দেখে উজ্জ্বল আকাশ মুখ লুকিয়ে নেয় মেঘের আড়ালে। মেঘরা গর্জন করে জানান দেয়, এই রতি, তোর কষ্ট আমাদের সহ্য হচ্ছে না রে। রতির চোখের পানি পারে। ঠিক তখন মেঘ চিরে নেমে আসে বৃষ্টি। এই বৃষ্টি মন খারাপের বৃষ্টি। এই বৃষ্টি রতির কান্না। কেউ কি বুঝবে? রতির কষ্ট দেখে ঘরের দেয়ালগুলো গুমড়ে ওঠে যেন। ভাগ্যিস ওদের জীবন নেই। মিলা বলল, স্যার, এমনি কয়দিন? মফিজুল আলম জুতার ফিতা বাঁধতে বাঁধতে জবাব দেয়, মরলে শেষ। ওনার হাত পা খুইলা দেওয়া যায় না। ঘর নষ্ট করে, আমার পরিষ্কার করতে ঘৃণা করে। তোরে টাকা দেয় কি জন্যে? হ, যেটা কাম সেটা কর আর চুপ থাক। মিলা ঠোঁট বাঁকালো, পারুম না, বেশি তেজ দেখাইবেন না, বাইরে বাইরাইয়া যামো। মফিজুল দাঁতে দাঁত ঘষে রাগ চাপে। এই মেয়ে দুনিয়ার তেরা। এটারে ভাড়া করা একদম ঠিক হয় নাই। কথায় কথায় ব্ল্যাকমেল। মফিজুল আলম কিরমির করে বললেন, পয়সা বাড়াই দিমনি। হয়েছে? হৃষ্টচিত্তে টুলে গিয়ে বসল মিলা। মফিজুল বেরিয়ে পড়লেন। সে নিজেও একটু চিন্তায় আছেন। যে ফ্ল্যাটের রতিকে নিয়ে থাকছেন এটি বনানীতে অবস্থিত। ফ্ল্যাটের অন্যরা মিলাকে তার স্ত্রী হিসেবে জানেন। আর রতি যে আছে সেটি কেউ জানে না। খুব সাবধানে তাকে মফিজুল। তবুও ভয় হয় সব সময়। রতিকে ভারত নিয়ে এসেছে, এটি বলেছে, যাতে রতি আরও ভয় পেয়ে কুঁকড়ে যায়, চুপচাপ থাকে, কোনো ধরনের ঝামেলা করার চেষ্টা না করে। কিন্তু কতদিন বাঁচতে পারবে এভাবে? রতির দেহে অবশিষ্ট কিছু নেই। মফিজুল আলম চাইলে রতিকে মেরে গায়েব করে দিতে পারে। এর আগেও তো কতজনকে এভাবেই সরিয়েছে, কেউ বোঝেনি। আগের দুই স্ত্রী যদি সময় সুযোগ থাকতে তাকে না ছেড়ে চলে যেত, তাহলে ওদের অবস্থাও এইরকমই হতো বোধ হয়। আসলে মানুষকে অত্যাচার করতে মফিজুল আলমের খুব ভালো লাগে। একটা পূর্ণ ওয়েবসাইটে এরকম কিছু ভিডিও দেখেছিল সে, বাহিরের দেশের। তারপর নিজের ইচ্ছেও জাগলো। এখন আস্তে আস্তে এটা নেশায় পরিণত হয়েছে। 7-5 চিন্তা করতে করতে অফিসে ঢুকলেন মফিজুল। তিনি প্রতিদিন অফিস করছেন, যাতে কেউ তার প্রতি কোনো প্রকার সন্দেহ করতে না পারে। মফিজুল আনহির পাশ কাটিয়ে নিজের ডেস্কে গিয়ে বসল। আনহি তখন এক দৃষ্টে তার দিকে তাকিয়ে। লিজা নামের যে মেয়েটা রতির ক্লোজ কলিগ, সে বলেছে মফিজুল আলম নাকি রতিকে অনেক দিন যাবৎ ডিস্টার্ব করতো। মফিজুল আলমেরও আউটডোরে যাবার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত উনি যায়নি। অসুস্থতার কথা বলে ঢাকায় রয়ে গেছেন। গতকাল আবিরের সাথে কথা বলে দুপুর। আনহিকে আবিরদের বাসায় কয়টা দিন থাকার ব্যবস্থা করে দেয়। আবির দুপুরের সাথে তেমন ভালো মতো কথা বলেনি, কোনো রকমে হাঁ হু করে শেষ করেছে। এরপর সন্ধ্যাবেলায় কিছু জামাকাপড় সহ আবিরদের বাসায় হাজির হয় দুপুর। সিমির সাথে রুম শেয়ার করে। আজকে সকাল হলেই প্রান্তকে নিয়ে রতির অফিসে চলে আসে সে। আসার পর লিজার সাথে দেখা হলো, আর কথাটি জানতে পারলো। কেন যেন আনহির মন বলছে এই মফিজুল আলম সামথিং ফিশি টাইপ মানুষ। আনহির মাথায় চট করে একটা প্রশ্ন জাগলো, এই লোক রতির গায়ে ভর পিছনে নেই তো? আনহির চোখ মুখ শক্ত হয়ে গেল। মফিজুল আলম মোটেও আনহিকে খেয়াল করলো না। সে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে। সে আনহিকে চেনেও না। আনহি প্রান্ত আর লিজাকে নিয়ে অফিস রুমের বাইরে রিসিপশনে এসে দাঁড়ালো। আনহি বলল, মফিজুল আলমের ব্যাপারে আমাকে কিছু বলো না লিজাপু। তেমন কিছু আমিও জানি না আনহি। রতিকে ইনিয়ে বিনিয়ে বেশ কয়েকবার প্রেমের কথা বলেছিল, এমনকি বিয়ে করতে প্রস্তুত এমন কথাও বলে, কিন্তু রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি। কেনই বা দেখাবে? এই লোকের বয়স দেখেছ? তার উপর আগে আরও 2টা বিয়ে করেছিল। 2টা বিয়ে? সে বউরাও কি এখনো আছে? ওহ নাই, শুনেছি 2টাই ডিভোর্স। তার বউদের সাথে যোগাযোগ করার কোনো উপায় আছে আপু? তুমি না পারলেও ওর ওয়াইফরা নিশ্চয়ই জানবে।
এই দামরা বেটা কেমন লোক। প্রথম বইয়ের ব্যাপারে আমি কিছুই জানি না, তবে সেকেন্ড ওয়াইফের ফোন নাম্বার দিতে পারি। আমাদের এখানে জব করার জন্য তার সিভি জমা দিয়েছিল অনেক আগে, কিন্তু মফিজুল আলম করতে দেননি। সেই সিভি খুঁজলে পাওয়া যেতে পারে। আনহি অনুনয় করে বলল, প্লিজ আপু একটু খুঁজে দাও। এভাবে বলো না আনহি, রতিকে খোঁজার জন্য আমিও হেল্প করতে চাই তোমার। ও আমার খুব ভালো বান্ধবী ছিল। আনহি হাসি মুখে বলল, থ্যাংক ইউ। বিকেলের দিকে লিজাপু আনহির নাম্বারে মেসেজ করলো, মফিজুল সেকেন্ড ওয়াইফের নাম্বারটা। মেয়েটার নাম নুসরাত। লিজাপু বললেন, সিভিটা অনেক আগের, নাম্বারটা এখনও অন কিনা জানি না, প্রে করছি যেন অন থাকে। আনহি ডায়াল করলো নাম্বারটায়, মনে মনে প্রার্থনা করলো যেন খোলা থাকে। আল্লাহর প্রার্থনা শুনলেন। দুইবার রিং হতেই একটি মহিলার কণ্ঠ ভেসে এলো,